ষষ্ঠ পর্ব ইলেকট্রিক্যাল টেকনোলজির প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি এসি মেশিনস 1-এর ক্লাস পরিচালনা করছি। আশা করি পূর্বের ক্লাস থেকে তোমরা লাভবান হয়েছ এবং পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ। পরীক্ষা খুব নিকটবর্তী। আমি আজকে আরেকটি গুরুত্বপূর্ণ অধ্যায় এর আলোচনা নিয়ে আসছি। সেটা হলো ইন্ডাকশন মোটর এর গতি নিয়ন্ত্রণ। গতিবেগ কেন নিয়ন্ত্রণ করতে হয়? নিয়ন্ত্রণ করতে হয় এই কারণের জন্য, ইন্ডাস্ট্রিতে যে ইন্ডাকশন মোটরগুলি ব্যবহার করা হয়, এই ইন্ডাকশন মোটর যদি আমরা একই গতিতে চালাই, বিভিন্ন সেকশনে আসলে বিভিন্ন ধরনের গতিবেগে পরিচালনা করার দরকার হয়। তো হয় মোটর ভিন্ন ভিন্ন ব্যবহার করতে হবে, না একই মোটর যদি বিভিন্ন স্পিডে চালানো যায় তাহলে কিন্তু ওই একটা দিয়েই চলবে। তো যখন আমরা অনেক মোটর এক এক স্পিডের জন্য এক এক ধরনের মোটর যদি আমরা ব্যবহার করতে চাই, তাহলে সেক্ষেত্রে আমাদের কিন্তু টাকা খরচ বেশি হবে, ইনভেস্টমেন্ট বেশি লেগে যাবে। সেই কারণের জন্য এই কাজ থেকেই আমরা যদি একটু টেকনিক অ্যাপ্লাই করি, অর্থাৎ একই মোটরকে যদি আমরা বিভিন্ন স্পিডে চালাতে পারি, তাহলে এইটা সব থেকে লাভজনক বিষয় হয় এবং এটা টেকনিক বা ইঞ্জিনিয়ারিং ভিউ পয়েন্টে এটাই গ্রহণযোগ্য একটা বিষয়। তো আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করছি, অবতারণা করলাম, তো এটা হলো স্পিড কন্ট্রোল অফ 3-ফেজ ইন্ডাকশন মোটর। কিভাবে আমরা 3-ফেজ ইন্ডাকশন মোটরের স্পিড কন্ট্রোল করতে পারি বা গতিবেগ নিয়ন্ত্রণ করতে পারি। তো গতিবেগ নিয়ন্ত্রণের যে পদ্ধতি আছে তা দুইটা সাইড নিয়ে, সাইডের দিক থেকে করা যায়। 3-ফেজ ইন্ডাকশন মোটরের প্রধানতম দুইটা অংশ, একটা হলো স্টেটর, একটা রোটর। তো স্টেটরের দিক থেকেও গতিবেগ নিয়ন্ত্রণ করা যায়, আবার রোটরের দিক থেকেও গতিবেগ নিয়ন্ত্রণ করা যায়। তাহলে স্টেটরের দিক থেকে গতিবেগ নিয়ন্ত্রণ, তাহলে আমি গতিবেগ নিয়ন্ত্রণ করতে চাই। প্রথমত হলো স্টেটরের দিক থেকে। এর 1 নম্বর হলো সরবরাহ ভোল্টেজ কম বেশি করে। দুই নম্বর হলো ফ্রিকোয়েন্সির মান পরিবর্তন করে। তিন নম্বর পোল সংখ্যা পরিবর্তন করে। আরেকটা অংশ, আরেকটা সাইড হলো রোটরের দিক হতে। রোটরের দিক হতে
কনক্যাটেনেশন বা ক্যাসকেড বা টেন্ডন অপারেশন, টেন্ডন অপারেশন। আর 3 নম্বর হলো ক্র্যামার পদ্ধতি বা বাহির হতে রোটরে ভোল্টেজ প্রয়োগ, ভোল্টেজ প্রয়োগ করে। এই 3 3 6, তাহলে স্টেটরের দিক থেকে 3টা এবং রোটরের দিক থেকে 3টা সাপ্লাই দেওয়া যায়। স্টেটরের দিক থেকে গতিবেগ নিয়ন্ত্রণ করা যায়, আবার রোটরের দিক থেকেও গতিবেগ নিয়ন্ত্রণ করা যায়। তো প্রথমেই সরবরাহ ভোল্টেজ পরিবর্তন করে যে নিয়ন্ত্রণ করা যায় এই বিষয়টা আমরা জানি। কারণ হলো ভোল্টেজ যদি বেশি কম করা যায়, ভোল্টেজ যদি কম করা যায়, ভোল্টেজ যদি কম সাপ্লাই দেওয়া যায় তাহলে কি হবে? তাহলে কারেন্ট কম যাবে, আর কারেন্ট কম গেলে মোটর আস্তে ঘুরবে। ফ্রিকোয়েন্সি পরিবর্তন করে আমরা জানি ns = 120 f/p। এই ফর্মুলা থেকে আমরা যেটা দেখতে পাই সেটা যদি আমি ফ্রিকোয়েন্সি বেশি করি তাহলে ns এর মান, স্পিডের মান বেশি হবে, সিনক্রোনাস স্পিডের মান। সিনক্রোনাস স্পিড বেশি হলে রোটর স্পিডও বেশি হবে। তাহলে এটা যদি ফ্রিকোয়েন্সির মান কমানো যায় তাহলে সিনক্রোনাস স্পিডের মানও কমে যাবে। তাহলে সিনক্রোনাস স্পিড বেশি বা কম করার জন্য ফ্রিকোয়েন্সি বেশি বা কম করা যেতে পারে, এবং তাই যদি করা হয় তাহলে মোটরের স্পিড কম বেশি করা সম্ভব। আবার আরেকটা দেখো, পোল সংখ্যার পরিবর্তন। তাহলে পোল সংখ্যা নিচে আছে, পোল সংখ্যা নিচে আছে, পোল সংখ্যা যদি বড় করা, যত বড় করা যাবে, এটা যদি 2 থাকে তাহলে যে স্পিড হবে, যেমন 120 ফ্রিকোয়েন্সি যদি আমাদের দেশের রেসপেক্টে 50 ধরি, আর এটা যদি 2 হয় পোল সংখ্যা, তাহলে এখানে আসে 3000 আরপিএম। 3000 আরপিএম। যদি পোল সংখ্যা 4 হয় তাহলে কি হবে? তাহলে দেখো 120 × 50 ভাগ 4, এখানে হবে 1500 আরপিএম। তো এরকমের পোল সংখ্যা 6 করা যেতে পারে, 8 করা যেতে পারে। এভাবে পরিবর্তন করা যদি যায় তাহলে এই স্পিড 2 গুণ অথবা 2/3 অথবা 1/4 এভাবে কমানো যাবে বা পরিবর্তন করা যাবে। অর্থাৎ স্টেটরের পোল যদি আমি বেশি কম করতে পারি তাহলে স্পিড কন্ট্রোল করা সম্ভব। তাহলে এই অংশ থেকেই আমি কথা বলতে চাচ্ছি, এটা চিত্র একে। তো চিত্র একে কিভাবে করা যায় সেই বিষয়টা দেখি। তো শুরুতেই আমি এই মোটরের পোল সংখ্যার পরিবর্তন করে কিভাবে গতিবেগ নিয়ন্ত্রণ করা যায় সেটা গাণিতিকভাবে দেখালাম। যে পোল নিচের দিকে আছে, পিটা নিচের দিকে আছে, এই নিচের দিকের সংখ্যা যত বাড়ানো যাবে তত স্পিড কিন্তু কমে আসবে। এর পি এর মান যত কমানো যাবে স্পিড তত বেশি হবে।
সংখ্যা পরিবর্তন করে কিভাবে গতিবেগ নিয়ন্ত্রণ করা যায়। এটা আমি 4 পোল বিবেচনা করছি। 4 পোলের এখানে একটা ব্রোকেন পোল আছে, ভাঙা পোল। এক, দুই, এখানে বেশি বড় দেখাচ্ছে, অত বড় না, একটু কমাই দিই জায়গা হওয়ার সাথে। 1, 2, 3 আর ব্রেকিং পোল যেটা আছে সেটা। তাহলে একটা পোল, দুইটা পোল, তিনটা পোল আর দুইটা মিলে এক পোল, তাহলে হলো 4 পোল। মানে যেহেতু গোলাকার ছিল, ওই মাছ দিয়ে কেটে আমি এটা সোজা করে দিলাম। তো সোজা করে দিলে এবার কয়েল কিরকম হবে, এখানে থাকবে দুইটা, এখানে থাকবে 1, 2, 3, 4, আচ্ছা এখানে থাকবে 4টা, 1, 2, 3, 4, এখানে থাকবে 4টা, 1, 2, 3, 4, এখানে থাকবে দুটা, 1, 2। এই 4টা করে প্রতি পোলে কয়েল থাকবে। তো কয়েল থাকলে দেখো আমার যে সংযোগটা হবে, সংযোগটা আগে দিয়ে দিতে পারি। এই যে এটা কোথায় যাবে, শেষে। একটু ধীরে স্থির ভাবে দিতে হবে, এটা ভুলভ্রান্তি হওয়ার সম্ভাবনা আছে। তো সেটা যাতে না হয় সেটা, তাহলে এর যেটা আছে তার সাথে সেকেন্ড যে পোল আছে তার মাথা এই সংযোগ দিলাম এবং এখানে এখান থেকে সরবরাহের সাথে যাবে, এখান থেকে সরবরাহের সাথে চলে যাবে। তো আর এই যে এই প্রান্ত যেটা আছে, এই প্রান্তটা কোথায় যাবে, এই প্রান্তটা যাবে দ্বিতীয়টা প্রথমটার সাথে। আর
4 নম্বর এটা 1 নম্বরের থেকে আমরা 3 নম্বরে যাব। 3 নম্বরের শেষেরটা, 3 নম্বরের শেষেরটার সাথে গেল। 3 নম্বরের শেষেরটা গেল, 3 নম্বরের শেষেরটা 4 নম্বরের প্রথমটার সাথে গেল। আচ্ছা, তার আগেরটা কোথায় যাবে? শেষেরটা গেল, শেষেরটা গেল 3 নম্বরের শেষেরটার সাথে যুক্ত হবে।
মুছাই দেবার সমস্যা হচ্ছে একটু।
আমরা এখন দেখছি 4 পোলের স্টেটর উইন্ডিং এর মাধ্যমে আমরা একটা রোটরকে পরিচালনা করব মোটরকে। সেই ক্ষেত্রে স্পিড যেটা আসবে, এই যে এখানে যেটা চিত্রে আমরা দেখতে পাচ্ছি, স্পিড ns ইকুয়াল টু 120 এফ। যদি ফ্রিকোয়েন্সি 50 এবং পোল 4 হয় তাহলে এখানে দেখতে পারবো 1500 আরপিএম। 1500 আরপিএম। তো এই মোটরটাকে আমি যদি আবার 8 পোলে কনভার্ট করি, অর্থাৎ উইন্ডিং যদি পরিবর্তন করে 8 পোল করা যায়, তাহলে তার স্পিড আবার কমে আসবে। আমি চিত্রের মাধ্যমে আবার দেখানোর চেষ্টা করছি। আমি এখন 8 পোলের যে স্টেটর উইন্ডিং ডায়াগ্রাম সেটা দেখিয়েছি। এখানে 8 পোলের যদি চেঞ্জ করা যায় 4 পোল থেকে 8 পোল, তাহলে কি হবে? ns ইকুয়াল টু 120 এফ যদি 50 হয় আর এটা পোল 8 যদি করা হয়, তাহলে এই ক্ষেত্রে আমরা গুণ করে দেখছি 750 আরপিএম পাবো। তাহলে একটা মোটরের ক্ষেত্রে ইন্ডাকশন 3 ফেজ ইন্ডাকশন মোটরের ক্ষেত্রে স্টেটরের পোল সংখ্যা যদি পরিবর্তন করতে পারি 4 পোল থেকে 8 পোল, তাহলে তার আরপিএম অর্ধেকে রূপান্তর করা যাবে। এভাবে স্টেটর সাইডের পোল সংখ্যার পরিবর্তন করে আসলে আমরা একটা 3 ফেজ ইন্ডাকশন মোটরের স্পিড কন্ট্রোল করতে পারি। এর পরের যে বিষয়টি আছে সেটা হলো যে আমি যদি একটি উন্ড রোটর মোটর পাই, উন্ড রোটর মোটর 3 ফেজ অর্থাৎ স্লিপ রিং ইন্ডাকশন মোটর যদি আমি পেয়ে থাকি, তাহলে তার গতিবেগ নিয়ন্ত্রণ অন্য আরেকটা পদ্ধতিতে করতে পারি। যে পদ্ধতির নাম হচ্ছে ক্যাসকেড পদ্ধতি, কনক্যাটেনেশন পদ্ধতি অথবা ট্যান্ডম অপারেশন পদ্ধতি। তা আমি এখন ট্যান্ডম অপারেশন পদ্ধতি সম্পর্কে কথা বলছি। ট্যান্ডম অপারেশন পদ্ধতিতে আমি 3 ফেজ মোটরের গতিবেগ নিয়ন্ত্রণ করতে পারি। এই হলো 3 ফেজ সাপ্লাই। এর দুইটা মোটর আমরা নেব চিত্র অনুযায়ী। তো চিত্র দুইটা আছে, যে কোনো একটা চিত্র ব্যবহার করি। এই একটা মোটর, অর্থাৎ এটা হলো মেইন মোটর। এটা শ্যাফটের সাথে আরেকটি মোটরকে আমরা কাপলিং করে দেব। কাপলিং করা মানে যুক্ত করে দেওয়া, এর সাথে বেঁধে দেওয়া। এটা আরেকটা মোটর, এটা মেইন মোটর। এই মোটরটা হলো অক্সিলারি মোটর অথবা সাহায্যকারী মোটর বলছি। মোটর তো মোটর দুটির সংযোগ কিভাবে থাকবে? মোটর দুটির সংযোগ থাকবে
যে প্রধান যে মোটরটা আছে যে লোড বহন করবে সেই মোটরের থেকে সে অর্থাৎ সাহায্যকারী মোটরটি সাপ্লাই পাবে, সাপ্লাই পেয়ে ঘুরবে। এই তিনটা স্লিপ রিং। তো এক্ষেত্রে তিনটা স্লিপ রিং, এই একটা সংযোগ, এই একটা সংযোগ এবং এই সংযোগ দেওয়া হবে। তাহলে একটা থেকে আরেকটা সংযোগ পেয়ে চলতে থাকবে। এর এই মোটর যেটা আছে সাহায্যকারী মোটর, এর কিন্তু আমরা ভেরিয়েবল রেজিস্টার দিয়ে স্টার্টিং করার ব্যবস্থা রাখতে পারি। এটা এর সাথে ভেরিয়েবল রেজিস্টারটা আলাদা জায়গায় এই যে টর্ক বৃদ্ধির জন্য যেটা করা হবে সেটা। তাহলে আমাদের এখানে যে দুটো মোটর মেকানিক্যালি সংযোগ দেওয়া হলো, যদি কাপলিং করে দেওয়া হয় একই শ্যাফটের সাথে, তাহলে আসলে দুইটা মোটর দুই স্পিডে চলা সম্ভব না। দুইটা মোটরকে অবশ্যই একই স্পিডে চলতে হবে। অর্থাৎ এর যদি স্পিড যদি n1 হয়, এটার যদি n2 হয়, তাহলে অবশ্যই n1 এবং n2 সমান হবে যখন মোটরটি চলতে থাকবে। তো এখানে ছোটখাটো একটু শর্ত আছে। প্রধান মোটর যেটা আসে সেটা স্লিপ রিং মোটর হতে হবে, আর সাহায্যকারী মোটর যেটা সেটা দুই রকমই হতে পারে, হয় স্লিপ রিং মোটর ব্যবহার করব অথবা স্কুইরেল কেজ মোটর ব্যবহার করব। তাহলে যখনই তুমি প্রধান মোটরতে সাপ্লাই দিবে, তাহলে সেখান থেকে প্রয়োজনীয় সাপ্লাই ওই সাহায্যকারী মোটরে যাবে এবং সাহায্যকারী মোটরও ঘুরতে থাকবে। ঘুরতে গেলে যদি প্রধান মোটরটি জোরে সোরে ঘুরতে চায়, তাহলে সাহায্য মোটরটি তখন হলো সরবরাহ লাইনের সঙ্গে তুলনা করলে প্রধান মোটরটি থেকে যেহেতু সাপ্লাই পাবে, সেজন্য প্রধান মোটরটি জেনারেটর আর ওই সাহায্যকারী মোটরটি তখন মোটর, এভাবে সে চলবে। তো সাহায্যকারী মোটরটার কাজ হলো গতিবেগকে কমিয়ে দেওয়া অথবা বাড়িয়ে দেওয়া। প্রধান মোটর যেটা আছে তার ফ্রিকোয়েন্সি লাইন ফ্রিকোয়েন্সির সমান, অর্থাৎ সাপ্লাই যে ফ্রিকোয়েন্সি থ্রি ফেজ সাপ্লাই যেটা দেওয়া হবে এখানে 1 2 3, তাহলে এই একটা সাপ্লাই, এই একটা সাপ্লাই, এই একটা সাপ্লাই। এই সহজ সুইচগুলো দেখানো হলো যে যদি এখানে ফ্রিকোয়েন্সি f1 হয়, তাহলে এই মোটরের ফ্রিকোয়েন্সি কিন্তু f1, কিন্তু এর রোটর থেকে যেহেতু সাপ্লাই পাবে, এর ফ্রিকোয়েন্সি কিন্তু প্রধান মোটরের ফ্রিকোয়েন্সির সমান হবে না। এখানকার যে ফ্রিকোয়েন্সি, সেই ফ্রিকোয়েন্সিকে আর আমরা f2 দিয়ে প্রকাশ করব, কারণ এটা কি, এটা হলো রোটর ফ্রিকোয়েন্সি কার, প্রধান মোটরের। আমরা রোটর ফ্রিকোয়েন্সির সূত্র পড়েছি আগে, Fr = S * F, পড়েছেন না গতদিন? প্রমাণও করেছি S * F। তাহলে এই ক্ষেত্রে কি হবে, F2 = S * F1, S1। এই S কিসের? এর অবশ্য তাহলে প্রথমটা হবে F1 এরটা হবে, যেহেতু 1 নম্বরেরটা আমরা বিবেচনা করছি। তাহলে এইটা যদি আমি এখন এইটা শ্যাফটের সাথে বলতে, সাধারণত দুইটি মোটরের শ্যাফট পরের সঙ্গে যুক্ত থাকে, কাপলিং করা থাকে, তাই এর একই গতিবেগে ঘুরতে হবে বা ঘুরতে বাধ্য। এটা শ্যাফট ভেঙে একটা জোরে চলবে একটা আস্তে চলবে এরকম হবে না। তাহলে এর কোনো ক্যালকুলেশন আছে কিনা সেই বিষয়টা আমরা দেখি। তাহলে যদি এই মোটরটা খুব জোরে চলতে চায় আর এর উপরে একটা লোড দেওয়া আছে, এ যদি জোরে চলতে না চায়, তাহলে ওর গতিবেগ কমাই দিবে, প্রধান মোটরের গতিবেগ কমাই দেবে। আর এর গতিবেগ যদি খুব বেশি থাকে, যদি কম থাকে, তাহলে এর গতিবেগ একটু
ওর গতিবেগকে একটু আপলোড করে দেবে, সবসময় এইভাবে চলতে থাকবে। ক্যালকুলেশন একটা আছে, ক্যালকুলেশনটা কেমন, এটার নামটা কিন্তু লেখা হয়নি গতিবেগ নিয়ন্ত্রণের ক্ষেত্রে। কনক্যাটিনেশন, এখানে কিন্তু দুইটা নাম আছে, কনক্যাটিনেশন বা ক্যাসকেড বা টেন্ডন অপারেশন। এই তিন রকমের যে কোনো একটা তোমার প্রশ্নপত্রে ছাপা থাকতে পারে। যদি বলে যে কনক্যাটিনেশন পদ্ধতিতে করো, তাহলে কনক্যাটিনেশন পদ্ধতি যেটা, সেটাই কিন্তু আবার টেন্ডম অপারেশন পদ্ধতি। আর একটা কি আছে, আর একটা হলো ক্যাসকেড পদ্ধতি। তাহলে সব পদ্ধতি, তিনটা পদ্ধতি এক পদ্ধতি, তাই তো? যে কোনো একটা যদি দেয় তাহলে এই উত্তর একই হবে, সেই ক্ষেত্রে একটু খেয়াল রাখতে হবে। না হলে দেখা গেল যে পড়লো ক্যাসকেড, আমি পড়ে গেছি কনক্যাটিনেশন, আর উত্তর দিতে পারলাম না, অন্যটা পড়ছে আনকমন। আসলে বিষয়টা তো আনকমন না, একই জিনিসের তিনটা নাম। তো এই ক্ষেত্রে আমি যদি কিভাবে কাজটা করে ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনে যদি যায়, তখন কেমন হবে? তখন হবে দুইটা ভাগ করি। এই সাইডটা হলো সাহায্যকারী মোটর, এই সাইডটা হলো প্রধান মোটর। তো প্রধান মোটরের পোল সংখ্যা P1, তাই তো? পোল, নম্বর অফ পোল। তারপরে ফ্রিকোয়েন্সি, এর ফ্রিকোয়েন্সি হলো F1, স্লিপ কি S1, তাহলে এর গতিবেগ কত হবে? ns equal to 120 F1 by P1, তাই তো? তাহলে ns equal to 120 F1 by P1। এটা তো সিনক্রোনাস স্পিড হলো, তাহলে মোটরের স্পিড কি হবে? মোটরের স্পিড তাহলে আমরা পড়েছি, এটা যদি 1 নম্বর স্পিড হয় তাহলে n1 equal to 120 F1 P1 ব্র্যাকেট 1 minus S1 পড়েছিলাম না? জি স্যার। আবার একই ভাবে সাহায্যকারী, এটা হলো মেইন আর এটা হলো অক্সিলিয়ারি বা সাহায্যকারী অথবা অক্সিলিয়ারি মোটর যেটা। তাহলে এই ক্ষেত্রে কি? এই ক্ষেত্রে পোল, নম্বর অফ পোল ইকুয়াল টু P2, এখানে ফ্রিকোয়েন্সি, এটা ফ্রিকোয়েন্সি সমান হলো F2, স্লিপ, এই ক্ষেত্রে স্লিপ হলো S2, সব হলো 2 নম্বর, এটা 2 নম্বর, সব 2 নম্বর। তাহলে এই ক্ষেত্রে ns সমান কি? 120 F2 বাই P2। তো এখানে n2 সমান কত হবে? 120 F2 বাই P2 1 minus S। দুই সাইডে একইভাবে দুই সাইডে সব একইভাবে একই ধরনের ফর্মুলা। এখন আমরা আগে শুরুতেই বারবারই বলে নিচ্ছি কথাটা, সেটা হলো কি, যখন কাপলিং করা থাকবে, কাপলিং করা কি, একটার সাথে আর একটা জোড়া দিয়ে দেওয়া, তাই তো? জোড়া দিলে কেউ জোরে কেউ আস্তে কিন্তু চলতে পারবে না, দুইটা মোটরকে একই স্পিডে চলতে হবে। অর্থাৎ ওই মাথার উপরে আগে লিখছিলাম যে সেই ক্ষেত্রে n1 এবং n2 সমান হবে, n1 এবং n2 সমান হবে। তাহলে n1 এর একটা মান আমি এখানে লিখেছি, n2 এর মানও এখানে একটা লিখেছি, বের করেছি, তাই না? তাহলে সেই মানটা যদি বসাই কি রকম হয়? 120 F1 by P1 ব্র্যাকেট 1 minus S1 সমান 120 F2 by P2 1 minus S2। এটা তো জানি, তাই না? এখান থেকে আমি একটু কমিয়ে ফেলতে পারি। কি কমাতে পারি?
120 120 কমাই দিই, আবার সব একসাথে একবারে যেও কমাতে পারি, তো এখানেও কমালে অসুবিধা কি, টেনে বড় করার দরকার নেই। ইকুয়াল টু তাহলে F1 বাই P1, এখানে 1 মাইনাস S1, আবার এখানে 120 বাদ গেল, F2 বাই P2 ব্র্যাকেট 1 মাইনাস S2। ঠিক আছে, এখন দেখো ওই যে গতদিন প্রমাণ করেছে FR ইকুয়াল টু S1 F1, তাই তো? এক্ষেত্রে F2 আছে না, F2 এর মানটা কি লেখা যায়? F2 এর মান লেখা যায় S1 F1। এক্ষেত্রে কিন্তু সাপ্লাই ফ্রিকোয়েন্সি হলো F1, মানে 2 নম্বর মোটরটা সাপ্লাই পাচ্ছে 1 নম্বর মোটর থেকে, তাহলে 1 নম্বর মোটরের যে ফ্রিকোয়েন্সি রোটর ফ্রিকোয়েন্সি সেটাই 2 নম্বর মোটরের সাপ্লাই ফ্রিকোয়েন্সি, এবং 1 নম্বর মোটরের যে স্লিপ সেটাই হলো S1। তাহলে আমি F2 সমান S1 F1 পুট করতে পারি, বসাতে পারি। যদি বসিয়ে দিই এই নম্বরের মধ্যে, কোন জায়গায়? এই জায়গায়, তাহলে কি বসাতে পারি? F1 বাই P1 ব্র্যাকেট 1 মাইনাস S1 ইকুয়াল টু S1 F1 ব্র্যাকেট 1 মাইনাস S2 বাই P2। এখন দেখো উভয় পাশকে যদি F1 দিয়ে ভাগ দিই, তাহলে F1 আর F1 এই দুটো বাদ চলে যায় না? F1 দিয়ে যদি ভাগ দিই তাহলে ওই দুটো বাদ চলে যায়, তাহলে কি থাকলো? এই পাশে থাকলো 1 মাইনাস S1 বাই P1, আর এই পাশে থাকলো F1 বাদ চলে গেল, তাহলে গুণ দিই S1 মাইনাস S1 S2 বাই P2, গুণ একই সাথে গুণ দিয়ে দিলাম। প্রবলেম আছে কোনো? কোনো প্রবলেম নাই, গুণ দেওয়া যাবে। এখন দেখো আসলে S1 এর মান কত, স্লিপের মান আমরা কত পাই শতকরা হিসাবে না, ফ্র্যাকশনাল, যেটা ফ্র্যাকশনাল মানগুলো আমরা দেখেছি হয় 3%, 4% বা 2%, এরকম না? 2% যদি হয় তাহলে 0.02, যদি 3% হয় 0.03, তাহলে একটা এটা যদি S1 এটা যদি S2 হয়, দুটো গুণ দিলে কি হবে? প্রথমে যেহেতু 0 0 আছে, দুইখান শূন্য বসাইতে, তারপরে 3 দুগুণে 6 হলো, হয়নি, আরেকটা শূন্য আছে, আরেকটা শূন্য আছে, তাহলে মোটে শূন্য হবে 3টা, 4 ঘর হবে না, 4 ঘর হবে, তাহলে আরো একটা শূন্য আছে, দশমিকের জন্য আগে শূন্য বসাই নিতে হবে, এরকম। তাহলে কয় হাজার ভাগের 1 ভাগ হলো? 4000 ভাগের 3 ভাগ হলো গুণফল হলে, তাই তো? তাহলে S1 S2 যদি গুণ করি তাহলে S1 এর থেকে খুবই খুবই নগণ্য হবে, 2% জায়গা কত? 0.0102%, তাহলে ওটা খুব কম, ওটা খুব কম। সেজন্য এই ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনের স্বার্থে, সিম্পলিফিকেশনের স্বার্থে আমরা কি করব? ওই অংশটুকুই নগণ্য ধরবো। তাহলে কোনটা নগণ্য? তোমার হিসাব মতো S1 S2 S1 S2 নগণ্য, S1 S2 কি নেগলিজিবল, নেগলিজিবল বলছে তো তুলনা S1 এর তুলনা খুব ছোট, সেটা ছোটটা বাদ, তো বাদ দিলে এখন কি পেলাম? 1 মাইনাস S1 বাই P1 সমান S1 বাই P2, S1 বাই P2। তাহলে এই P গুলো একদিকে নেই, S গুলো একদিকে নেই। আমার এই চিত্র এখন দরকার আছে, যদি মুছে দিই কোনো সমস্যা নাই। তাহলে P1 বাই P2 ইকুয়াল টু, এই যে এটা উপরে নিচে, তাহলে এটা নিচে আসবে 1 মাইনাস S1 বাই S1, ঠিক না? দেখো ভুল ভালো হলে কিন্তু সমস্যা হয়ে যাবে।
এটা এর উপর আনবো, এটা নিচে নিয়ে আসলাম, একদম হয়ে গেল। তো P1 কে উপরে উঠে দিলাম, তারপরে P1 কে উপরে, ঠিক আছে ঠিক আছে। তাহলে এখন যদি অঙ্কের নিয়ম অনুসারে যোজন বিয়োজনের একটা কথা আছে না, আছে? যোজন বিয়োজনের একটা কথা আছে, অথবা তুমি আর গুণন করে দাও না একবারে, এটা যদি জোর আর গুণন করে দাও তাহলে কত? S1 P1 ইকুয়াল টু P2 মাইনাস S1 P2, তাই তো? তাহলে S গুলো একদিকে নাও, S1 P1 প্লাস S1 P2 ইকুয়াল টু P2, और S1 कॉमन P1 प्लस P2 इक्वल टू P2, और S1 की P2 बाई P1 प्लस P2। এটা লেখা যায় কিনা? লেখা যায়, ক্যালকুলেশন করেছি দেখি লেখা যায়। এখন তুমি ধরো এই আমি গতিবেগ নিয়ন্ত্রণ করব কোন মোটরে? প্রধান মোটরে। তাহলে সেই জায়গায় S1 আছে, এই S1 এর মধ্যে মান বসাই দিই। এই যে N1 যেটা আছে এখানে মান বসাবো। তাহলে এই যে এই মানটা বসাবো S1 এর, তাহলে N1 ইকুয়াল টু 120 F1 1 মাইনাস P2 বাই P1 প্লাস P2 বাই P1 ইকুয়াল টু 120 F1। এটা যোগ করলে কি হয়? P1 plus P1 বাই P1 প্লাস P2 এরকম হয়, আর নিচে কত আছে? P1 হয়, ঠিক কি না? ঠিক, এই যে P1 আর P1, এটা এই P1 F1 ক্যান্সেল হবে, ওটা নিচে আসবে, তাহলে 120 F1 বাই P1 প্লাস P2। তাহলে এটা কি? N1 ইকুয়াল টু 120 F1 ভাগ P1 প্লাস P2। তাহলে দেখো আমার যে ক্যাসকেড পদ্ধতিতে 1 নম্বর মোটরের যে গতিবেগ পাবো, সেই গতিবেগ হলো দুইটা মোটরের যে পোল আছে, এই দুইটা পোল সংখ্যা দিয়ে যদি ভাগ দেই তাহলে তার সমান। তাহলে সেক্ষেত্রে কমে আসলো। তো এখন পোল সংখ্যা যদি তুমি সাহায্যকারী মোটরের বেশি দাও, গতিবেগ বেশি কমে আসবে, যদি কম দাও কমে যাবে, বেশি হয়ে যাবে, বিষয়টা এরকম, তাই না? তাহলে এইভাবে আসলে ক্যালকুলেশনটা দেখানো যায়। এটার পদ্ধতির নাম ক্যাসকেড পদ্ধতি। কোন ধরনের মোটরের গতিবেগ নিয়ন্ত্রণ করা যায়? 3 ফেজ স্লিপ রিং মোটর, 3 ফেজ এসি স্লিপ রিং মোটর। অবশ্যই 3 ফেজ লেখলে আর এসি লেখা লাগে না, কারণ ডিসির তো কোনো ফেজ নাই। তাহলে 3 ফেজ বললেই তুমি বুঝবে কি এটা এসি মোটর। 3 ফেজ স্লিপ রিং বা ফেজুন রোটরের গতিবেগ নিয়ন্ত্রণের জন্য এই পদ্ধতিটা বহুলভাবে ব্যবহৃত হয়। এই কারণের জন্য পরীক্ষাতেও বহুলভাবে এই প্রশ্নের সম্মুখীন হতে হয়। তাহলে এটা কি পরীক্ষায় পড়ার মতো প্রশ্ন একটা, সেজন্য বেছে নিয়ে পড়ানো হয়েছে। এটার সাথে সাথে আরো কিছু পরিবর্তন আছে। দুইটা মোটর যদি বলা হয় যে দুইটা মোটরের যদি দুইটা লাইন দিয়ে চালানো হয়, একটা আর একটার যদি উল্টা গতিবেগে চলতে চায়, সেক্ষেত্রে এই সূত্রটা এরকম হবে না। তখন কি হবে? তখন হবে N1 ইকুয়াল টু 120 F1 ভাগ P1 মাইনাস P2। পোল সংখ্যা একটা থেকে আরেকটা বিয়োগ হবে, বিয়োগ হয়ে তারপরে সেটা দেখাবে। এর নাম হলো ডিফারেন্সিয়াল ক্যাসকেডিং। ডিফারেন্সিয়াল ক্যাসকেডিং তার মানে আগে যে নিয়ম করেছি তার থেকে এটা একটু ব্যতিক্রমী। ওইটা নিচে যোগ ছিল, এখন বিয়োগ হবে।
এইটা ডিফারেন্সিয়াল ক্যাসকেডিং বলতে কি বোঝায় তা যদি বলা হয় তাহলে এই সূত্রটা লিখে দিয়ে কথা বলা যাবে। এর সাথে ছোট্ট দুইটা টার্ম বলবো সংক্ষিপ্ত আকারে, সেটা হলো ক্রলিং। কাকে বলে ক্রলিং? মোটরের ক্রলিং। এতে ক্রলিং যারা সোলজার সম্পর্কে জানো, সোলজার সম্পর্কে এখন তো তোমরা যুদ্ধ বিগ্রহ দেখো না, সেজন্য ক্রলিং এর বিষয়টা তোমাদের ধারণাতেও কম। ক্রলিং হলো যখন যুদ্ধ সেনারা করতে পারে না, যারা দৌড়ায় হেঁটে এরকম চলতে পারে না, তখন ওই দুই কনুইয়ের উপর ভর দিয়ে হেঁটে চলে যায়, সোজা শুয়ে পড়ে কনুই বাদায় বাদায় হাঁটবে, তাহলে কি সে ওই সাপের মতো বা ফড়িং এর মতো হাঁটতে হাঁটতে চলে যাবে। তোমরা সি বিচ দেখতে গেছো না, কিছু মাছ জাতীয় পোকা আছে যেগুলো এরকম 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 আস্তে আস্তে করে চলে যাবে, ওইভাবে ক্রলিং করে করে চলবে। তো এইতে মোটরে সাপ্লাই দিলে যদি জোরে জোরে না চলে, মোট স্পিডের দেখা গেল 7 ভাগের 1 ভাগ স্পিডে আস্তে আস্তে চলছে। এই যে আস্তে আস্তে চলছে, অর্থাৎ ক্রলিং করে তো দৌড় মেরে বা হেঁটে যাওয়ার সমান যাওয়া যাবে, তাই না? তো ক্রলিং করে গেলে যখন তুমি হলো কোনো ভর দিয়ে দিয়ে তোমার বডিকে টেনে নিয়ে যাবা, তখন কিন্তু খুব আস্তে কোনো রকমে তুমি স্থানটা পরিবর্তন করবে। মনে করো তুমি হেঁটে চললে শত্রুরা দেখতে পাবে, অথবা তোমার পায়ে গুলি লেগেছে, তুমি কোনো অবস্থাতেই আর পায়ে ভর দিয়ে চলতে পারবে না, তাই তো? তখন তোমাকে ক্রলিং করে চলতে হবে। তাহলে ক্রলিং করলে তো দৌড়াই যাওয়া যাবে না, আস্তে আস্তে যেতে হবে। এটার গতিবেগটা এখানে নির্ধারণ করে দেওয়া হয়েছে যে যে স্পিড হবে সেই স্পিডের 7 ভাগের 1 ভাগের মতো স্পিড পাওয়া যাবে। তাহলে এটা যেহেতু খুব আস্তে আস্তে চলে, সেজন্য এই পরিস্থিতিকে মোটরের ক্রলিং বলে, ক্রলিং। ঠিক আছে? আচ্ছা, আর একটা আছে ম্যাগনেটিক লকিং বা কগিং। তো আমাদের যে স্কুইরেল কেজ মোটর আছে না, স্কুইরেল কেজ মোটরে স্কিউ রাখানো হয়, সেগুলো ম্যাগনেটিক লকিং দূর করার জন্য এক্ষেত্রে কিন্তু আলোচনায় নিয়ে আসা হয়েছে। কিন্তু এখন আবার প্রশ্নের সম্মুখীন হতে পারো যে ম্যাগনেটিক লকিং বলতে কি বোঝো? ওকে এক কথায় কগিং বলা হয়, COGGNING, কগিং, অথবা ম্যাগনেটিক লকিং এর কথা বারবার আমরা শুনছি। সেক্ষেত্রে যদি স্কুইরেল কেজ মোটর হয়, তাহলে স্কুইরেল কেজ মোটর এর রোটর এবং স্টেটরে যদি সামনাসামনি একই জায়গায় একটা নর্থ পোল আর একটা সাউথ পোল হয়ে যায়, তাহলে একটা আর একটার সাথে কঠিনভাবে কি করবে? আটকে যাবে, সে আর ঘুরতে পারবে না। না ঘুরলে লকিং হয়ে গেল, আটকে গেল। এটাকে হলো ম্যাগনেটিক লকিং বলে। কোনো কিছু দিয়ে আটকে না, নর্থ পোল আর সাউথ পোলের আকর্ষণে আটকে যাবে, আর ঘুরবে না, ওইটাকে লকিং বলে। এবং ওই লকিংটার নামই হলো ম্যাগনেটিক লকিং। এই ম্যাগনেটিক লকিং কোন ক্ষেত্রে হয় বেশি? স্কুইরেল কেজ মোটরের ক্ষেত্রে। এটা দূর করার জন্য কি করা হয়? স্কিউ করা হয়, অর্থাৎ রোটরে যে হালকা ক্রস করে দেওয়া, বাঁকা বাঁকা করে দেওয়া হয়, ইনক্লাইন্ড করে দেওয়া হয়, তাহলে ম্যাগনেটিক লকিংটা থেকে বাঁচা যায়। এ হলো আজকে আমাদের ক্লাস। আমি সবাইকে আজকের এই অংশটা, বিশেষ করে শেষের যে দুইটা গতিবেগ নিয়ন্ত্রণের বিষয় পড়া হলো, একটা কি ছিল? ক্যাসকেড অপারেশন। আর একটা কি ছিল? না, ওইটাই তো তোমার ক্যাসকেডিং পদ্ধতি। আরেকটা হলো পোল পরিবর্তন করে, পোলের সংখ্যা পরিবর্তন করে। এই দুটা খুবই ভালো করে তোমরা রপ্ত করবে। আমাদের অল্প কিছু ক্লাস যদি আমরা সামনে পাই, তাহলে ছেড়ে আসা 2-1টা চ্যাপ্টার আছে যেখানে অঙ্ক আছে। আমি আগে সার্বজনীন পড়ালেখা করছি, যাতে করে আমরা হলো সবগুলি ঠিক মতো অ্যান্সার দিতে পারি। এখন হলো জানার জন্য, সামনের ক্লাসগুলি বেশি করে জানার জন্য। আর আরেকটা বিষয় হলো যে আমরা এখন যা পড়েছি তাতে তোমরা 50%-এর বেশি উত্তর দিতে পারবে, 100%ও দিতে পারবে যদি সবগুলি এক্সারসাইজ করো বা অনুশীলন করো। আর যদি মনে করো যে না, আমার ওইটুকু বাদ গেল,
তো স্যার ওইটা তো আমি পারছি না, ওই অঙ্কগুলো ওইটা পারার দরকার। তো পারার দরকার হলে আগামী ক্লাসে এই পারার ব্যবস্থা করা যাবে, মানে আমি ক্লাস নিলে কিছু হেল্প হবে, তখন তোমরা প্র্যাকটিস করবে, করে কি হয়ে যাবে। তো সর্বশেষে তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং আহ্বান জানাচ্ছি ভিডিওগুলি বারবার করে দেখবে, যেহেতু ক্লাস এনভায়রনমেন্টের বাইরে এই ভিডিও ধারণ করা হচ্ছে এবং তোমরা যেহেতু প্রশ্ন করার সুযোগ পাচ্ছ না, সেই কারণের জন্য বারবার দেখে দেখে এইটা তোমরা ক্লিয়ার করার চেষ্টা করবে। আর যদি প্রয়োজন হয় তাহলে স্বাস্থ্যবিধি মেনে বই, খাতা, ক্যালকুলেটর, কলম নিয়ে যদি আমার সাথে যোগাযোগ করে আসো, তাহলে এই সমস্যাগুলির ম্যাথমেটিক্যাল সলিউশন যেগুলি আছে সেগুলির সমাধান দেওয়া সম্ভব হবে। তো সকলকে ধন্যবাদ জানাচ্ছি, সকলের সুস্বাস্থ্য কামনা করছি। সবাই করোনা থেকে এবং অন্যান্য সকল রোগ থেকে আমরা বেঁচে থাকি, এই জন্য সচেষ্ট থাকি। আমরা মাস্ক পরেই অবশ্যই চলাচল করব, যারা এখনো মাস্ক পরছে না তাদেরকে সতর্ক করছি। এই আহ্বান জানিয়ে আজকের মতো আমার ক্লাসের ভিডিও ধারণ শেষ করছি। আল্লাহ হাফেজ।